the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আজকে শিওর শর্ট সিরিজের 5th লেকচারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ইকোলজি ইউনিট নিয়ে কথা বলবো, যেখানে আমাদের মূলত 4টে চ্যাপ্টার রয়েছে: অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, অ্যান্ড লাস্টলি এনভায়রনমেন্টাল ইস্যুস। ওকে, এই ইউনিটে আমরা টোটাল 90 শিওর শর্ট হাই 8 কোয়েশ্চেন্স নিয়ে কথা বলবো। এখানে এই ইউনিটটা আমরা মূলত দুটো পার্টে কভার করব, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 2-এ আমরা 45 কোয়েশ্চেন্স আলোচনা করব, অ্যান্ড এর পরবর্তী 45 কোয়েশ্চেন্স আমরা পার্ট 2-এ আলোচনা করব। দুটোই পার্ট তোমরা আজকেই পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে লেকচারটা শুরু করা যাক। এখানে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আই উইল নট টেক মাচ টাইম ফর দিস। শর্টলি আমি এটা একটু বলে দেবো। 15 তারিখ থেকে আমাদের 15th সেপ্টেম্বর থেকে একটা স্পেশাল সায়েন্স ব্যাচ আমাদের লঞ্চ হতে যাচ্ছে, যেটা মূলত এএলপি, গ্রুপ ডি, আরআরবি টেকনিশিয়ান, আরপিএফ অ্যান্ড রেস্ট অফ অল গভর্নমেন্ট এক্সামসের জন্য এটা কিন্তু ইউজফুল হতে যাচ্ছে। এখানে প্রতিদিন ইউটিউব ক্লাস দেওয়া হবে, প্রতিটা ক্লাসের শেষে পিডিএফ দেওয়া হবে, বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট আলোচনা করা হবে, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স নিয়ে এখানে কথা বলা হবে, উইকলি ডাউট সলভিং ক্লাস অ্যান্ড মক টেস্ট প্রত্যেকটাই থাকবে। আর সব থেকে বড় কথা, এটা ফ্রিতে অ্যাভেলেবেল করানো হবে, সম্পূর্ণটা ইউটিউব ব্যাচ হবে। ওকে, তাই তোমাদের মধ্যে যারাই এই সমস্ত এক্সামকে টার্গেট করতে যাচ্ছ, তোমরা অবশ্যই এই ব্যাচটা কিন্তু ফলো করবে। 15th সেপ্টেম্বর থেকে তোমরা ফার্স্ট লেকচার পেয়ে যাবে। ওকে, তো আজকে টপিকে ফিরে আসা যাক। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে কি বলা হয়? ওকে, a group of individuals of the same species living in a particular geographical area is called as, okay, this is called as, ওকে, এটাকে আমরা পপুলেশন বলে থাকি। কোনো একটা নির্দিষ্ট এলাকায় কোনো একটি প্রজাতির একদল জীব যারা বসবাস করে, তাদেরকে একত্রে কি বলা হয়? জনসংখ্যা বলা হয় বা পপুলেশন বলা হয়। ওকে, এরা কোনো একটা এরিয়ায়, কোনো একটা নির্দিষ্ট এরিয়া একটা নির্দিষ্ট সময় ধরে বসবাস করে, আর দে ক্যান ইন্টারব্রিড, তারা পরস্পর কিন্তু রিপ্রোডাকশন করতে পারে, ইন্টারব্রিড। ওকে, তো এদেরকে আমরা একসাথে কি বলবো? পপুলেশন বা জনসংখ্যা। ওকে, তো আমি পপুলেশনের এখানে ডেফিনেশনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। Okay, so what is population? A population is defined as a group of organisms of the same species that live in the same area at the same time and can interbreed. Okay, পপুলেশন হলো একই প্রজাতির একদল জীব যারা একই জায়গায় একই সময় বসবাস করে, আর তারা পরস্পরের মধ্যে রিপ্রোডাকশন করতে পারে। ওকে, তো এই ধরনের একদল জীবকে আমরা কি বলবো? যারা একই প্রজাতির অন্তর্গত, তাদেরকে আমরা কি বলবো? পপুলেশন বলবো। আর দুটো প্রজাতি, টু ডিফারেন্ট স্পিসিস আর অলওয়েজ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। ওকে, দুটো ডিফারেন্ট স্পিসিসের কোনো জীব পরস্পর কিন্তু রিপ্রোডাকশন করতে পারবে না। ওকে, তো আমরা এখানে লিখে নেব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, দ্যাট টু organisms of different species are reproductively isolated. তারা কিন্তু পরস্পর রিপ্রোডাকশন করতে পারবে না, যারা ডিফারেন্ট স্পিসিস থেকে বিলং করে। ওকে, রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। এরপর বলা হচ্ছে, পরিবেশে একটি প্রজাতির কার্যকারী ভূমিকা এবং তার বাসস্থান কি নামে পরিচিত? ওকে, দ্য ফাংশনাল রোল অ্যান্ড পজিশন অফ আ স্পিসিস ইন ইটস এনভায়রনমেন্ট ইজ নোন অ্যাজ, এটাকে ইকোলজিক্যাল নিশ বলা হয়। ওকে, দিস ইজ নোন অ্যাজ ইকোলজিক্যাল নিশ অর বাস্তুতান্ত্রিক নিচ। ওকে, নিশ কাকে বলা হয় আমি এখানে লিখে দিচ্ছি। এই নিশ হলো একটা কিন্তু ব্রডার টার্ম। এটা কি বোঝায়? ইট ডেসক্রাইবস হাউ আ স্পিসিস অবটেইনস ফুড, কিভাবে কোনো একটা স্পিসিস, কোনো একটা প্রজাতি খাবারটা পায়, হোয়াট ইট ইটস, সে কি খায়, হোয়াট ইট লিভস, ওয়ার ইট লিভস, সে কোথায় বসবাস করে, অ্যান্ড ইটস ইন্টারাকশন উইথ আদার স্পিসিস, এবং অন্যান্য প্রজাতির সাথে এর ইন্টারাকশন বা এর ক্রিয়া।
টোটালি ইটস কমপ্লিট রোল ইন ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেমে এর সম্পূর্ণ যা ভূমিকা সেটাই তার নিশ নামে পরিচিত। এরপর বলা হচ্ছে যে প্রকারের জনগোষ্ঠী আন্তঃক্রিয়ায় উভয় প্রজাতি উপকৃত হয় তাকে কি বলা হয়? দ্য টাইপ অফ পপুলেশন ইন্টারাকশন ওয়ার বোথ স্পিসিস বেনিফিটস is called as, this is known as mutualism or মিথজীবিতা। ওকে, এটাকে কি বলা হয়? মিউচুয়ালিজম বলা হয়। দিস ইজ নোন অ্যাজ মিউচুয়ালিজম, বা এটাকে বলা হয় মিথজীবিতা। ওকে, তো মিউচুয়ালিজম হচ্ছে আমাদের কাছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ যেখানে বোথ ইন্টারঅ্যাক্টিং স্পিসিস ডিরাইভ বেনিফিটস, মানে দুটোই আন্তঃক্রিয়া করা যে স্পিসিস বা প্রজাতি তারা উভয় কিন্তু উপকৃত হয়। ওকে, বোথ ডিরাইভ বেনিফিটস। এখানে আমরা যদি এক্সাম্পলের কথা বলি, যেমন আমাদের বি অ্যান্ড ফ্লাওয়ারিং প্লান্ট, মানে আমাদের মৌমাছি এবং সপুষ্পক উদ্ভিদ, এদের যে রিলেশন এটা কিন্তু আমাদের মিউচুয়ালিজমের উদাহরণ বা মিথজীবিতার উদাহরণ। এখানে যে মৌমাছি তারা ফুলে ফুলে গিয়ে তারা মধু সংগ্রহ করে বা নেকটার সংগ্রহ করে, আর এর ফলে কিন্তু তাদের মাধ্যমে ফুলের পরাগযোগ হয় বা পলিনেশন হয়। ওকে, তো এখানে ফ্লাওয়ারিং প্লান্টের বেনিফিট হচ্ছে যে তাদের পলিনেশন হচ্ছে, আর বীজের বেনিফিট হচ্ছে যে এরা ফ্রিতে নেকটারটা পেয়ে যাচ্ছে। তো এই যে উভয়ই যে উপকৃত হচ্ছে এটাকেই বলা হয় কিন্তু মিউচুয়ালিজম। ওকে, দিস ইন্টারাকশন ইজ নোন অ্যাজ মিউচুয়ালিজম। এখন মিউচুয়ালিজমের আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন আমাদের কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আরও রয়েছে, আমি সেগুলো লিখে দেবো। যেমন আরও এক্সাম্পলের যদি আমি কথা বলি, যেমন লাইকেন। ওকে, লাইকেন ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ মিউচুয়ালিজম। লাইকেনে এখানে কি থাকে, যে লাইকেনের ক্ষেত্রে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফাঞ্জাই অ্যান্ড অ্যালগি। ওকে, অ্যালগি এবং ফাঞ্জাইয়ের মধ্যে যে রিলেশনশিপ এটাকে বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঞ্জাই, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ লাইকেন। ওকে, এখানে যে অ্যালগিটা হবে, অ্যালগিটাকে অবশ্যই ফটোসিনথেটিক হতে হবে, এটাকে ফোটোবায়ন্ট বলা হয়। ওকে, ফটোসিনথেটিক হতে হবে। তো এখানে বেশিরভাগ যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া অথবা মানে গ্রিন অ্যালগি অথবা সায়ানো ব্যাকটেরিয়া, ওকে, এই সমস্ত এখানে থাকে। তো একটা হচ্ছে ফোটোবায়ন্ট যেটা হচ্ছে আমাদের অ্যালগি, আর একটা ফাঞ্জাই থাকে। ফাঞ্জাই একে কি করে নিউট্রিয়েন্ট দেয়, ওকে, একে যে সমস্ত নিউট্রিয়েন্টের প্রয়োজন সেটা দেয়, আর অ্যালগি এই ফাঞ্জাইকে খাবার দেয়। ওকে, তো এই যে পারস্পরিক যে একটা বোঝাপড়া বা রিলেশনশিপ যেখানে উভয় উপকৃত হচ্ছে, এ খাবার পাচ্ছে, এ নিউট্রিয়েন্ট পাচ্ছে, তো উভয় উপকৃত হচ্ছে, তো এটা এখানে একটা মিউচুয়ালিজমের উদাহরণ হয়ে যাবে। আর একটা যদি আমি বলি তাহলে আমাদের মাইক্রোরাইজা হয়ে যাবে। মাইক্রোরাইজা এটা সিম্বায়োটিক রিলেশনশিপ, সিম্বায়োটিক রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশন বলা যায়, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফাঞ্জাই অ্যান্ড প্লান্ট রুট। ওকে, প্লান্টে যে সমস্ত মিনারেলসের প্রয়োজন, এখানেও ফাঞ্জাই মিনারেলস যোগায়। নিউট্রিয়েন্ট মানে মিনারেলস। ওকে, খনিজ পদার্থ। এখানে প্লান্ট রুটে যে সমস্ত মিনারেলসের প্রয়োজন সেটা কে যোগায়? ওকে, সেটা যোগান দিতে সম্পূর্ণ না, তার কিছুটা অবদান রাখে ফাঞ্জাই। ফাঞ্জাই কিছুটা মিনারেলস যোগান দেয়, আর তার পরিবর্তে ফাঞ্জাই প্লান্ট রুটের কাছ থেকে খাবার সংগ্রহ করে। তো এইভাবে উভয় উপকৃত হচ্ছে। এজন্য মাইক্রোরাইজা যে অ্যাসোসিয়েশন বিটুইন ফাঞ্জাই অ্যান্ড প্লান্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মিউচুয়ালিজম। এরপরে আমাদের আরেকটা এক্সাম্পল রয়েছে যেগুলো ক্লাসিক এক্সাম্পল, লাইক ক্লাউনফিশ অ্যান্ড সি অ্যানিমন। ক্লাউনফিশ অ্যান্ড সি অ্যানিমন। সি অ্যানিমন। ওকে, সি অ্যানিমন অ্যান্ড ক্লাউনফিশের মাঝে যে সিম্বায়োটিক রিলেশনশিপ এটাকে বলা হয় কিন্তু আমাদের মিউচুয়ালিজম। এখানে সি অ্যানিমনের কিন্তু টেন্টাকেলস থাকে, আর এই টেন্টাকেলসগুলোর মাঝে কিন্তু ক্লাউনফিশ শেল্টার নেয়, আর এই ক্লাউনফিশের যে ফিসেস ফিকল ম্যাটার,
ওকে, এর যে বজ্র পদার্থ বা ফিকাল ম্যাটার, সেখান থেকে কিন্তু সি অ্যানিমন কিন্তু নিউট্রিয়েন্ট পায়। ওকে, তো এইভাবে উভয় উপকৃত হয়, সেই জন্য এটাও কিন্তু একটা আমাদের মিউচুয়ালিজমের উদাহরণ হয়ে যাবে। ওকে, তো মূলত এই তিনটে তোমরা মনে রাখবে। আরেকটা আমি এখানেও লিখেছি, চারটে হয়ে গেল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট দেওয়া যেতে পারে, যেমন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যান্ড লেগুমস। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যান্ড লেগুমস। এখানে লেগুমস এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার কাছ থেকে নাইট্রাইট এই সমস্ত জিনিস পায়। ওকে, আর নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কিন্তু লেগুমসের কাছ থেকে খাবার পায়, তো বোথ আর বেনিফিটেড। ওকে, এছাড়া আরও যেমন রয়েছে অক্স পিকার অ্যান্ড লার্জ অ্যানিমালস। ওকে, সে তো এক্সাম্পল অনেক লেখা যায়, এই কটাই মনে রাখবে। ওকে, দিস ইজ 1 2 3 4 5, পাঁচটা এক্সাম্পল দিলাম আমি। আর এই যে মিউচুয়ালিজম, এই মিউচুয়ালিজমকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করতে পারি? প্লাস প্লাস। ওকে, এই প্লাস প্লাস সাইন দ্বারা কিন্তু এই মিউচুয়ালিজমকে ডিনোট করা হয়। ওকে, দিস প্লাস প্লাস সাইন সিম্বলাইজিং দ্যাট বোথ ইন্টারঅ্যাক্টিং স্পিসিস আর গেটিং বেনিফিটেড। ওকে, এরপর বলা হচ্ছে একটি পরিবেশের সর্বোচ্চ জনসংখ্যা যা অনির্দিষ্ট কালের জন্য টিকে থাকতে পারে তাকে কি বলা হয়? দ্য ম্যাক্সিমাম পপুলেশন সাইজ দ্যাট অ্যান এনভায়রনমেন্ট ক্যান সাস্টেইন ইনডেফিনিটলি ইজ কল্ড অ্যাজ ক্যারিং ক্যাপাসিটি। এটাকে ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। ওকে, এটা একটা লিমিট, এর উপরে কিন্তু কোনো পরিবেশ বা এর বেশি পপুলেশন সাইজ কিন্তু কোনো এনভায়রনমেন্ট কিন্তু ক্যারি করতে পারে না। কারণটা কি? ডিউ টু রিসোর্স লিমিটেশন। রিসোর্স কিন্তু লিমিটেড, ফুড, ওয়াটার, শেল্টার, স্পেস, এ সমস্ত জিনিস কিন্তু লিমিটেড। তাই যে কোনো একটা পরিবেশে বসবাসকারী যে পপুলেশনের সাইজ, সেটাও কিন্তু লিমিটেড থাকবে। ওকে, এটাকেই বলা হয় ক্যারিং ক্যাপাসিটি। আর এটা কার দ্বারা ডিটারমাইন হয়? This is determined by resources like food, water, and space. Okay, কোনো এনভায়রনমেন্টের কাছে যদি রিসোর্স আনলিমিটেড হয় তাহলেই বহন ক্ষমতা আনলিমিটেড হবে, কিন্তু রিসোর্স লিমিটেড হওয়ার কারণে প্রত্যেকটা এনভায়রনমেন্টের একটা নির্দিষ্ট ক্যারিং ক্যাপাসিটি থাকে, যার বাইরে তারা পপুলেশন সাইজটাকে কিন্তু ক্যারি করতে পারেন। তো এটাকে আমরা সহজ ভাষায় কি বলতে পারি? দিস ইজ ক্যারিং ক্যাপাসিটি ইজ দ্য লিমিট, দিস ইজ দ্য লিমিট, ম্যাক্সিমাম লিমিট or the maximum number of individual of any species that an environment can sustain, that an environment can sustain. কোনো পরিবেশ কোনো প্রজাতির সর্বোচ্চ যত সংখ্যক জীবকে ধারণ করতে পারে সেটাই হচ্ছে তার ক্যারিং ক্যাপাসিটি। ওকে, আর এটা লিমিটেড কেন? ডিউ টু লিমিটেড রিসোর্সেস লাইক ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার অর স্পেস। একটি যে আকৃতির বৃদ্ধি লেখচিত্র কিসের বৈশিষ্ট্য? যে শেপ গ্রোথ কার্ভ ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এক্সপোনেনশিয়াল গ্রোথ, সূচকীয় বৃদ্ধি। দিস ইজ এক্সপোনেনশিয়াল গ্রোথ। ওকে, এইটা কখন হবে? এক্সপোনেনশিয়াল গ্রোথ কখন হবে? যখন কোনো একটা এনভায়রনমেন্টের কাছে আনলিমিটেড রিসোর্সেস রয়েছে। ওকে, when a population has unlimited resources, আর আনলিমিটেড রিসোর্স থাকলে কি হবে? র্যাপিড অ্যান্ড unchecked increase in number of species, in number of individuals. Rapid and unchecked growth লিখে দিই এটা। unchecked growth
আর আনলিমিটেড রিসোর্স হওয়ার কারণে এই যে র্যাপিড অ্যান্ড আনচেকড গ্রোথ বা আনকন্ট্রোলড গ্রোথ, এটাকে আমরা কি বলবো? এক্সপোনেনশিয়াল গ্রোথ। এরপর বলা হচ্ছে নিচের কোনটি জনসংখ্যার বৃদ্ধি সীমিতকারী একটি ঘনত্ব নির্ভর নিয়ন্ত্রক? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর লিমিটিং পপুলেশন গ্রোথ? পপুলেশন গ্রোথটাকে লিমিট করার জন্য যে ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রিডেশন। ওকে, এই যে ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এগুলো আমাদের বেশ কয়েকটা হতে পারে। যেমন আমাদের প্রিডেশন একটা, প্রিডেশন, এরপরে আমাদের হতে পারে কম্পিটিশন, কম্পিটিশন, আরেকটা কি হতে পারে? ডিজিজ। এই সমস্ত ফ্যাক্টর কি করে? যে কোনো একটা পপুলেশনের পপুলেশন ডেন্সিটিকে সেটা নিয়ন্ত্রণ করে রাখে। ওকে, পপুলেশন সাইজ যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, সেটাকে কন্ট্রোল কে করে? প্রিডেশন, কম্পিটিশন অ্যান্ড ডিজিজ। এর ফলে কি হয়? কোনো একটা পপুলেশনের সাইজটা কিন্তু স্টেবল থাকে। ওকে, আনকন্ট্রোলড ওয়েতে সেটা বেড়ে যায় না। ওকে, তো এটাকে কে নিয়ন্ত্রণ করে রাখে? প্রিডেশন, কম্পিটিশন অ্যান্ড ডিজিজ। তো এখানে আমাদের আনসারটা হয়ে যাবে প্রিডেশন, শিকার বৃদ্ধি। আর এই ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো লিমিট, একটা লিমিট লাগিয়ে দেয় পপুলেশনের গ্রোথের উপরে। ওকে, যাতে করে সেটা আনকন্ট্রোলড ওয়েতে না বেড়ে যায়। এরপর আমাদের বলা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে জনসংখ্যার স্থানিক বিন্যাসকে বর্ণনা করা যেতে পারে। ওকে, the spatial distribution pattern of individuals within a population can be described as, okay, এই যে স্থানিক বিন্যাস বা স্পেশাল ডিস্ট্রিবিউশন, এটাকে কি বলা হয়? এইটা আমরা বলতে পারি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল তার হ্যাবিটেটের মধ্যে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওকে, how individuals are spaced within their habitat. তাদের হ্যাবিটেটের মধ্যে তারা কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে, এটাকে বলা হয় স্থানিক বিন্যাস। ওকে, তো এইটা আমাদের বেশ কয়েক ধরনের হতে পারে। প্রথম আমাদের হতে পারে ক্লাম্পড। ওকে, ক্লাম্পড মানে এরা গ্রুপে থাকতে পারে, এরা ছোট ছোট গ্রুপ বানিয়ে থাকতে পারে, অথবা ইউনিফর্ম হতে পারে। ওকে, ইউনিফর্ম হতে পারে, ইভেনলি স্পেসড, অথবা এরা থাকতে পারে র্যান্ডমলি। ওকে, মানে কোনো প্যাটার্ন নাও দেখা যেতে পারে। ওকে, যার যেখানে ইচ্ছে সেখানে রয়েছে, র্যান্ডম প্যাটার্নও থাকতে পারে। ওকে, তো আমরা স্থানিক বিন্যাসের ক্ষেত্রে এই তিনটে প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাবো। তো আমাদের ফার্স্ট অপশনটাই কিন্তু কারেক্ট হবে, ক্লাম্পড, ইউনিফর্ম অ্যান্ড অর র্যান্ডম। ওকে, দলবদ্ধ, সুষম অথবা এলোমেলো। এরপর বলা হচ্ছে একটা নির্দিষ্ট জনসংখ্যার জন্মহারকে কি বলা হয়? দ্য বার্থ রেট অফ এ পপুলেশন ইজ রেফার্ড টু অ্যাজ, সায়েন্টিফিক্যালি এটাকে কিন্তু বলা হয় নেটালিটি। হোয়াট ইজ দ্যাট? নেটালিটি বা জন্মহার। ওকে, আর মর্টালিটি হচ্ছে আমাদের ডেথ রেট বা মৃত্যু হার, সরি, এটা হচ্ছে মৃত্যু হার। ওকে, আর বহির্গমন মানে এমিগ্রেশন মানে বাইরে চলে যাওয়া, ইমিগ্রেশন মানে কোনো একটা পপুলেশনের মধ্যে নতুনভাবে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাড হওয়া। ওকে, এটা মানে কি? মুভিং আউট সাম ইন্ডিভিজুয়াল, দিস ইজ মুভিং আউট সাম ইন্ডিভিজুয়াল ফ্রম পপুলেশন, মানে পপুলেশন থেকে কেউ চলে গেল। ওকে, এমিগ্রেশন মানে নিউ এন্ট্রি অফ সাম ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন, মানে পপুলেশনের মধ্যে নতুন কোনো ইন্ডিভিজুয়াল বা নতুন কোনো গ্রুপ এসে যোগ দিল, এটাকে আমরা কি বলবো? এমিগ্রেশন মানে কারো বাইরে চলে যাওয়া কোনো একটা পপুলেশন থেকে। তো পপুলেশনের গ্রোথটাকে ডিটারমাইন করার জন্য কিছু কি ফ্যাক্টর রয়েছে, এই চারটে তার কি ফ্যাক্টর: মর্টালিটি, নেটালিটি, এমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন। তো আমরা যদি একটা পপুলেশন সাইজ ধরে নিই, আমরা ধরে নিলাম এটা একটা পপুলেশন। ওকে, দিস ইজ এ পপুলেশন।
তো এই পপুলেশনের সাইজটা চারটে কি ফ্যাক্টর দ্বারা মেনটেন থাকবে। একটা হচ্ছে নেটালিটি, যেটা হচ্ছে আমাদের জন্মহার নেটালিটি, এটা কি করবে পপুলেশনে পজিটিভ কন্ট্রিবিউশন দেবে, দ্যাট ইজ নেটালিটি। আর একটা হচ্ছে আমাদের মর্টালিটি, যেটা পপুলেশনের সাইজকে কমিয়ে দেবে, এখান থেকে বাইরে বেরিয়ে যাবে, দ্যাট ইজ মর্টালিটি। একটা হচ্ছে আমাদের এমিগ্রেশন মানে পপুলেশনে নেগেটিভ এফেক্ট আনবে, মানে গ্রোথটাকে কমিয়ে দেবে, দ্যাট ইজ এমিগ্রেশন, মানে কিছু ইন্ডিভিজুয়ালের বাইরে বেরিয়ে যাওয়া পপুলেশন থেকে। আর নতুন কোনো কিছু ইন্ডিভিজুয়ালের নতুন কোনো গ্রুপের ভেতরে যোগ দেওয়া, এটাকে আমরা বলবো ইমিগ্রেশন। ওকে। তো পপুলেশন সাইজ কারা বাড়াবে? এই নেটালিটি অ্যান্ড ইমিগ্রেশন পপুলেশন সাইজকে বাড়াবে, ইমিগ্রেশন অ্যান্ড মর্টালিটি এরা পপুলেশন সাইজকে কমাবে। ওকে। এরপর বলা হচ্ছে যে আন্তঃক্রিয়ায় একটি প্রজাতি উপকৃত হয় এবং অন্য প্রজাতি ক্ষতিগ্রস্ত বা উপকৃত হয় না। ওকে, এটাকে কি বলা হয়? দ্য ইন্টারাকশন ওয়্যার ওয়ান স্পিসিস বেনিফিটস অ্যান্ড আদার ইজ নেইদার হার্মড নর বেনিফিটেড। ওকে, মানে অন্য স্পিসিসটা আনএফেক্টেড থাকে আর একটা বেনিফিটেড হয়। এটাকে আমরা বলে থাকি কমেন্সালিজম। কি বলি এটাকে? কমেন্সালিজম। ওকে, সহভোক্তাবাদ। এটাকে রিপ্রেজেন্ট করা হয় +0, এই টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, মানে একজন বেনিফিটেড হয় আর একজন আনএফেক্টেড থাকে, নাইদার হার্মড নর বেনিফিটেড। ওকে, তো এর এক্সাম্পল যেমন আমাদের বার্নাকলস অন ওয়েল এক্সাম্পলে যদি আমি কথা বলি, বার্নাকলস গ্রোয়িং অন ওয়েল, তোমরা অনেকেই হয়তো দেখেছো যে তিমি মাছের গায়ে কিন্তু শামুকের মতো কিছু কিছু স্ট্রাকচার কিন্তু আটকে থাকে, লেগে থাকে। ওকে, সেগুলোকে বার্নাকলস বলা হয়। আর এই বার্নাকলসগুলো কিন্তু তার গায়ে গ্রো করে। এদের কি লাভ হয়? দে গেট ফ্রি রাইড। ওকে, তাদেরকে নিজেদের চলাচল করতে হয় না। ওকে, তারা তার পিঠে চড়ে কিন্তু চলতে পারে, আর এর ফলে তারা খাবার খেতে পায়। আর ওয়েলের না কোনো হার্ম হয় না কোনো বেনিফিট হয়, সেজন্য এটা আমাদের একটা এক্সাম্পল অফ কমেন্সালিজম হয়ে যাবে। এরপর বলা হচ্ছে গসের প্রতিযোগিতামূলক বর্জন নীতি। এই অনুসারে দুটি প্রজাতি একসাথে সহাবস্থান করতে পারে না যদি তারা, Gauss competitive exclusion principle states that two species cannot sustain coexistence if they occupy the same niche, যদি তারা একই নিশের মধ্যে থাকে। ওকে, একই বাস্তুতান্ত্রিক অবস্থানে থাকে। ওকে, তাহলে কিন্তু তারা একই সাথে কিন্তু থাকতে পারবে না। এর রিজনটা কি? এর রিজনটা এগেইন লিমিটেড রিসোর্সেস। যেহেতু লিমিটেড রিসোর্সেস, তাই তারা উভয় পরস্পর কিন্তু কম্পিটিশন করবে, আর ইভেনচুয়ালি আলটিমেটলি একজন আরেকজনকে কিন্তু এলিমিনেট করে ফেলবে। ওকে, এটাই হচ্ছে কিন্তু এক্সক্লুশন, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। আমি প্রিন্সিপালটা এখানে লিখে দিচ্ছি, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। গসের কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী যদি দুটো স্পিসিস একই লিমিটিং রিসোর্সেসের জন্য কম্পিট করে, তাহলে কিন্তু তারা কোএক্সিস্ট করতে পারবে না। ইভেনচুয়ালি কী হবে? ওয়ান উইল ইভেনচুয়ালি আউট কম্পিট অ্যান্ড এলিমিনেট দ্য আদার ওয়ান। দুটো স্পিসিসের মধ্যে কেউ একটা স্পিসিস কিন্তু ডমিনেন্ট হয়ে যাবে, আর সে আউট কম্পিট করে ফেলবে আরেকটা স্পিসিসকে, এবং তাকে ইভেনচুয়ালি কিন্তু এলিমিনেট করে ফেলবে। ওকে, এরপর বলা হচ্ছে যেসব প্রজাতির অপত্যের সংখ্যা অনেক বেশি, জীবনকাল সংক্ষিপ্ত এবং সামান্য পিতৃমাতৃ যত্ন দেখা যায়, তাদেরকে কি বলা হয়? স্পিসিস দ্যাট হ্যাভ আ লার্জ নাম্বার অফ অফস্প্রিংস, আ শর্ট লাইফ স্প্যান অ্যান্ড প্রোভাইড লিটল প্যারেন্টাল কেয়ার আর নোন অ্যাজ, এদেরকে আর সিলেক্টেড স্পিসিস বলা হয়। ওকে, দে আর নোন অ্যাজ আর সিলেক্টেড স্পিসিস। এরা আসলে আনফেভারেবল কন্ডিশনের জন্য অ্যাডাপ্টেড, আর আনফেভারেবল কন্ডিশনের জন্য অ্যাডাপ্টেড হওয়ার কারণে এরা কিন্তু র্যাপিড রিপ্রোডাকশন শো করে। ওকে, দে আর অ্যাডাপ্টেড টু আনস্টেবল এনভায়রনমেন্ট।
and focus on rapid reproduction. যেমন আমাদের এক্সাম্পল ইনসেক্টস, উইড, এটসেট্রা। এদের ক্ষেত্রে কি হয় যে এদের র্যাপিড রিপ্রোডাকশন হয়, ফলে এদের অফস্প্রিংয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়। ওকে, লাইফ স্প্যান শর্ট হয় আর প্যারেন্টাল কেয়ার কিন্তু অনেক কম থাকে। এর কন্ট্রাস্টে আমরা যদি কেস সিলেক্টেড স্পিসিসের কথা বলি, তাহলে এদের রিপ্রোডাকশন রেট কিন্তু অনেক কম, এদের নাম্বার অফ অফস্প্রিং কম, শর্ট লাইফ স্প্যান হয় না, লং লাইফ স্প্যান হয়, আর এদের প্যারেন্টাল কেয়ার কিন্তু হাই হয়। ওকে, আর সিলেক্টেড স্পিসিসের ঠিক উল্টো হচ্ছে আমাদের কে সিলেক্টেড স্পিসিস। ওকে, তো কে সিলেক্টেড স্পিসিস জাস্ট অপোজিট, এটা জাস্ট উল্টো করে নাও তাহলেই হয়ে যাবে। তো কে সিলেক্টেড সরি কে সিলেক্টেড স্পিসিসের এক্সাম্পল যেমন আমাদের ম্যামলস হয়ে যাবে, ম্যামলস আর কে সিলেক্টেড স্পিসিস। ওকে, অথবা আমরা বলতে পারি বার্ডস। ওকে, এরপর বলা হচ্ছে কোনো জনগোষ্ঠী থেকে সদস্যদের অন্যত্র চলে যাওয়াকে কি বলা হয়? দ্য মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস out of a population is termed as, this is known as emigration. একটু আগেই আমরা দেখলাম এমিগ্রেশন। ওকে, এমিগ্রেশনের ফলে কি হবে? পপুলেশন সাইজ কিন্তু কমে যায়, পপুলেশন সাইজ ডিক্রিজেস। পপুলেশন সাইজ ডিক্রিজেস। এরপর বলা হচ্ছে আমাদের যে একটি চওড়া ভিত্তিযুক্ত বয়স পিরামিড কি নির্দেশ করে? অ্যান এজ পিরামিড উইথ আ ব্রড বেস। এজ পিরামিডটা আমাদের কীরকম হয়ে থাকে? সেটা দেখতে আমাদের এরকম হয়ে থাকে। আমি একটা ডেফিনেট এখানে ড্র করছি। উপরে হচ্ছে আমাদের পোস্ট রিপ্রোডাক্টিভ পপুলেশন, পোস্ট রিপ্রোডাক্টিভ, মাঝেরটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ পপুলেশন, আর নিচেরটা হচ্ছে আমাদের প্রি রিপ্রোডাক্টিভ পপুলেশন। প্রি রিপ্রোডাক্টিভ মানে এরা হচ্ছে একদম ইয়াং ইন্ডিভিজুয়াল, আর দিস ইজ রিপ্রোডাক্টিভ পপুলেশন, দিস ইজ পোস্ট রিপ্রোডাক্টিভ পপুলেশন। এখন পোস্ট রিপ্রোডাক্টিভ পপুলেশন থেকে রিপ্রোডাক্টিভ পপুলেশনের সংখ্যা বেশি, আর এর থেকে বেশি যদি হয় আমাদের প্রি রিপ্রোডাক্টিভ পপুলেশন, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দিস ইজ অ্যান এক্সপ্যান্ডিং পপুলেশন। ওকে, কারণ এখানে প্রি রিপ্রোডাক্টিভ পপুলেশনের সংখ্যা বেশি, মানে ইয়াং ইন্ডিভিজুয়ালের সংখ্যা বেশি। যেটা এখানে কি ডিনোট করছে? এইটা এখানে ডিনোট করছে যে হাই বার্থ রেট, হাই বার্থ রেট, হাই নেটালিটি। আর হাই বার্থ রেট মানে এটা আমাদের একটা এক্সপ্যান্ডিং পপুলেশন। ওকে, সো দিস ইজ এক্সপ্যান্ডিং পপুলেশন। এখন এর রিলেটেড আমরা যদি বাকিগুলো দেখি, দিস ইজ পোস্ট রিপ্রোডাক্টিভ, দিস ইজ রিপ্রোডাক্টিভ, অ্যান্ড দিস ইজ প্রি রিপ্রোডাক্টিভ, দিস ইজ পোস্ট রিপ্রোডাক্টিভ, দিস ইজ রিপ্রোডাক্টিভ, অ্যান্ড দিস ইজ প্রি রিপ্রোডাক্টিভ। তো এইটা আমাদের হয়ে যাবে স্টেবল পপুলেশন, অ্যান্ড দিস ইজ ডিক্লাইনিং পপুলেশন। এরপর বলা হচ্ছে যে মিথস্ক্রিয়ায় একটি জীব অন্য একটি জীবকে মেরে ফেলে এবং ভক্ষণ করে তাকে কি বলা হয়? দ্য ইন্টারাকশন ওয়্যার ওয়ান অর্গানিজম দ্য প্রিডেটর কিলস অ্যান্ড ইটস অ্যানাদার দ্য প্রে ইজ কল্ড, এটাকে বলা হয় আমাদের প্রিডেশন বা শিকার। ওকে, দিস ইজ নোন অ্যাজ প্রিডেশন, আর এইটাকে আমরা প্লাস মাইনাস দ্বারা ডিনোট করে থাকি। একজন উপকৃত হচ্ছে আর একজনের কিন্তু ক্ষতি হচ্ছে। ক্ষতি কিসে? তো মারাই যাচ্ছে। ওকে, আর এই প্রিডেশনের ফলে কিন্তু আমাদের বিভিন্ন ট্রপিক লেভেলের মধ্যে এনার্জি ট্রান্সফার হয়। তো প্রিডেশনের ফলে কি হবে? এনার্জি ট্রান্সফার বিটুইন দ্য ট্রপিক লেভেলস। এর ফলে কি হবে? এনার্জি ট্রান্সফার বিটুইন দি ট্রপিক লেভেলস।
between the tropic levels. এরপর বলা হচ্ছে কোনো জীবের প্রাকৃতিক আবাস বা পরিবেশকে কি বলা হয়? দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অর্গানিজম, এটাকে বলা হয় হ্যাবিটেট, বাসস্থান। ওকে, দিস ইজ দ্য হ্যাবিটেট। এরপর বলা হচ্ছে কোন ধরনের মিথস্ক্রিয়ায় জড়িত উভয় প্রজাতির জন্যই ক্ষতিকর? which type of interaction is detrimental to both species involved? এটা হচ্ছে আমাদের কম্পিটিশনে দুজনেরই কিন্তু কি হয়, ক্ষতি হয়। ওকে, fighting for same limited resource, fighting for same limited resource. আর এইটাকে আমরা নেগেটিভ সাইন দ্বারা কিন্তু ডিনোট করে থাকি। এরপর বলা হচ্ছে পরিবেশগত অবস্থা এবং সম্পদের সম্পূর্ণ পরিসর যা একটি জীব সম্ভবত দখল বা ব্যবহার করতে পারে তা হলো, ওকে, দ্য ফুল রেঞ্জ অফ এনভায়রনমেন্টাল কন্ডিশনস অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড অর্গানিজম ক্যান পসিবলি অকুপাই অ্যান্ড ইউজ, যেটাকে বলা হচ্ছে পসিবলি অকুপাই অ্যান্ড ইউজ, এইটা হয়ে যাবে আমাদের ফান্ডামেন্টাল। দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল নিশ, মৌলিক নিশ বা নিচ। এখানে যদি অ্যাকচুয়ালি অকুপাই বলা হয়, ক্যান অ্যাকচুয়ালি অকুপাই, যেটা অ্যাকচুয়ালি অকুপাই করা হয় সেটা হচ্ছে বাস্তবিক নিচ, এটা হবে অ্যাকচুয়ালি অকুপাই। ওকে, আর যেখানে বলা হচ্ছে ক্যান পসিবলি, দ্যাট মিনস ফান্ডামেন্টাল। এরপর বলা হচ্ছে যে ছদ্মবেশ একটি অভিযোজন যা প্রাথমিকভাবে ব্যবহৃত হয়। ক্যামোফ্লেজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন প্রাইমারিলি দিস ইজ ইউজড ফর অ্যাভয়েডিং প্রিডেশন। শিকারির হাত থেকে রক্ষা পেতে এটা ইউজ করা হয়, শিকার এড়ানোর জন্য। ওকে, অ্যাভয়েডিং প্রিডেশন। এখানে যে ছদ্মবেশ করে সে ক্যামোফ্লেজটা এমন একটা ব্যাপার যেখানে অর্গানিজম কিন্তু তার আশেপাশের পরিবেশের সাথে এমনভাবে মিলিয়ে যায়, বিলীন হয়ে যায়, যাতে করে তাকে সহজে কিন্তু স্পট করা যায় না, সহজে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। ওকে, তো হোয়াট ইজ দিস ক্যামোফ্লেজ? ক্যামোফ্লেজটা হচ্ছে আমাদের when organism blend in with its surrounding. Okay, that making it harder for predation. Harder for predators to spot. এটাকে খুঁজে পেতে কিন্তু খুব কঠিন হয়ে যায়, ফলে এটা তাকে একটা সুরক্ষা ব্যবস্থা প্রদান করে। ওকে, এরপর বলা হচ্ছে মাইকোরাইজা কাদের মধ্যেকার একটি মিথজীবী সম্পর্কের উদাহরণ? মাইকোরাইজা ইজ অ্যান এক্সাম্পল অফ মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ বিটুইন অর সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন। এটা ফাঞ্জাই অ্যান্ড অ্যালগির মধ্যে এটা কি হয়? এটা লাইকেন, অলরেডি আমরা দেখে ফেলেছি। ফাঞ্জাই অ্যান্ড রুট অফ হায়ার প্লান্টস, দিস ইজ আওয়ার মাইকোরাইজা, ওকে, আর এটা কার উদাহরণ? মিউচুয়ালিজমের উদাহরণ, আমরা শুরুতেই দেখেছি এটা মিউচুয়ালিজম। ওকে, তো ছত্রাক এবং উচ্চতর উদ্ভিদের মূল। এরপর বলা হচ্ছে আমাদের যে একটি লজিস্টিক বৃদ্ধি লেখচিত্র বা এস আকৃতির লেখচিত্র দেখায় যে জনসংখ্যার বৃদ্ধি, লজিস্টিক গ্রোথ কার্ভ or S-shaped curve shows that population growth is always exponential, no, is limited by carrying capacity, yes, never stops, no, is independent of density, no. আমাদের আনসার হয়ে যাবে is limited by carrying capacity, বহন ক্ষমতার উপর কিন্তু এটা ভিত্তি করে, মানে নির্ভর করে।
ক্যারিং ক্যাপাসিটির কারণে কিন্তু লিমিটেড থাকে গ্রোথটা। ওকে, আর এটাকে লজিস্টিক গ্রোথ বলা হয়, যেটা আমাদের এস শেপ কার্ভ হয়। এখানে আমরা যদি দুটো গ্রোথ কার্ভকে যদি আমরা এখানে কম্পেয়ার করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়াল গ্রোথ, এখানে পপুলেশন সাইজ ভার্সেস টাইমের মধ্যে গ্রাফটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রোথ প্যাটার্নটা এরকম রয়েছে, জে শেপ কার্ভ। এখানে গ্রোথটা কিন্তু কন্টিনিউ থাকে ফর এভার। ওকে, আর অ্যাক্সেলারেটেড গ্রোথ হয়। এখানে কোনো ক্যারিং ক্যাপাসিটি থাকে না, কারণ এইখানে আনলিমিটেড রিসোর্স থাকে। এখানে আনলিমিটেড রিসোর্স, এখানে রিসোর্সের জন্য কিন্তু কোনো কম্পিটিশন হয় না। আর লজিস্টিক গ্রোথে কি হয়, লজিস্টিক গ্রোথের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা এনভায়রনমেন্টের কোনো একটা স্পিসিসের একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইন্ডিভিজুয়ালকে কিন্তু সে ক্যারি করতে পারে ডিউ টু ইটস লিমিটেড রিসোর্স। আর যখন রিসোর্স লিমিটিং হয়ে যাবে তখন একটা ক্যারিং ক্যাপাসিটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আর এই যে গ্রোথটা, এটা কিন্তু ক্যারিং ক্যাপাসিটিতে গিয়ে কিন্তু এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটাকে ক্রস করতে পারবে না। ওকে, তো এইটা ক্যারিং ক্যাপাসিটি যে একটা লিমিট প্রোভাইড করে। ওকে, এর ফলে একটা লজিস্টিক গ্রোথ তৈরি হয়, আর এই গ্রোথটা অনেকটা এস শেপের হয়। আর্লি গ্রোথ এটা অ্যাক্সেলারেটেড কুইকলি, এরপরে পয়েন্ট অফ ম্যাক্সিমাম গ্রোথ, এইখানে আমাদের ম্যাক্সিমাম গ্রোথ দেখতে পাবো আমরা এখানে, কিন্তু স্লোপটাও ম্যাক্সিমাম পাচ্ছি। এরপরে কিন্তু গ্রাফটা এখানে স্লো হয়ে যাবে, ল্যাটার গ্রোথ স্লোজ টু জিরো ডিউ টু লিমিটেড রিসোর্স। ওকে, তো এইটা আমাদের লজিস্টিক গ্রোথ হয়ে থাকে। এটা তোমরা দেখে নেবে জুম করে পরে। এরপর বলা হচ্ছে একটি জীব সম্প্রদায় এবং তার ভৌত পরিবেশের মধ্যেকার পারস্পরিক ক্রিয়াকে কি বলা হয়? A community of living organism interacting with their physical environment is known as ecosystem. এটাকে ইকোসিস্টেম বলা হয়। বাস্তুতন্ত্র। এখানে যে লিভিং থিংস থাকে, লিভিং থিংস আদার লিভিং থিংসের সাথে কিন্তু ইন্টারাক্ট করে, আর আদার নন লিভিং থিংসের সাথেও কিন্তু ইন্টারাকশন করে। তো বায়োটিক কম্পোনেন্টস তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করে, অ্যান্ড বায়োটিক অ্যান্ড নন বায়োটিক কম্পোনেন্টের মধ্যেও কিন্তু ইন্টারাকশনটা হয়ে থাকে, আর এটাই কিন্তু সম্পূর্ণ আমাদের ইকোসিস্টেম। তো এটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র, যেখানে আমাদের লিভিং থিংস কোনো একটা এরিয়ার মধ্যে থাকা লিভিং থিংস অন্য লিভিং থিংসের সাথে ইন্টারাক্ট করবে, আর তারা ইন্টারাক্ট করবে তাদের নন লিভিং বা এবায়োটিক এনভায়রনমেন্টের সাথেও। ওকে, সো দিস ইজ নোন অ্যাজ আওয়ার ইকোসিস্টেম। এরপর আমাদের বলা হচ্ছে পৃথিবীর প্রায় সমস্ত বাস্তুতন্ত্রের চূড়ান্ত শক্তির চূড়ান্ত উৎস কোনটি? Which of the following is the ultimate source of energy for nearly all ecosystems on Earth? এইটা আমাদের কিন্তু সোলার এনার্জি বা সৌরশক্তি। ওকে, সৌরশক্তি কেন? কারণ এখান থেকে আমাদের কি তৈরি হয়? ফুড তৈরি হয়। ওকে, বাই দ্য প্রসেস নোন অ্যাজ ফটোসিনথেসিস। ওকে, আর এই যে ফুড, this is the base of nearly all food chains. Okay, forming the base of most of the food chains. This forming the base of most food chains. এরপর বলা হচ্ছে যে সমস্ত জীব অজৈব উৎস থেকে নিজের খাদ্য তৈরি করে তাদেরকে কি বলা হয়? অর্গানিজমস দ্যাট প্রডিউস দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সোর্সেস, দে আর কল্ড অ্যাজ অটোট্রপস। ওকে, কারণ অটোট্রপস কি করে? তারা ফটোসিনথেসিস করে, আর ফটোসিনথেসিসের জন্য যে র মেটেরিয়াল প্রত্যেকটাই কিন্তু এবায়োটিক ফ্যাক্টর বা ইনঅর্গানিক সোর্স। এরপর বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলে একটি জীবের অবস্থানকে কি বলা হয়? The position an organism occupies in a food chain, this is known as, এটাকে ট্রপিক লেভেল বলা হয় বা পুষ্টি স্তর। This is ট্রপিক লেভেল। এরপর বলা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে জীবভর বা শক্তির লেখচিত্রের উপস্থাপনাকে কি বলা হয়? দ্য জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বায়োমাস অ্যান্ড অর এনার্জি অ্যাট ইচ ট্রপিক লেভেল in an ecosystem is called as এটাকে আমাদের বলা হয় ইকোলজিক্যাল পিরামিড, বাস্তুতান্ত্রিক পিরামিড।
ওকে, ইকোলজিক্যাল পিরামিড। আর এই যে ইকোলজিক্যাল পিরামিড, এটা আমাদের বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পিরামিড অফ নাম্বারস, পিরামিড অফ বায়োমাস, অথবা হতে পারে এটা পিরামিড অফ এনার্জি। ওকে, এবার এই প্রত্যেকটা পিরামিড কিন্তু আপরাইট পিরামিড হয়, সোজা পিরামিড হয়, আপরাইট পিরামিড। ওকে, জেনারেলি আপরাইট পিরামিড হয়, কিন্তু একটা আমাদের এক্সেপশন রয়েছে। এখানে এক্সেপশন একটা রয়েছে আমাদের, যেটা হচ্ছে ইনভার্টেড পিরামিড, আর এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, ইনভার্টেড পিরামিড। ওকে, ইনভার্টেড পিরামিড এইটা আমাদের এটা হচ্ছে পিরামিড অফ বায়োমাস ইন ওশান, পিরামিড অফ বায়োমাস ইন ওশান। ওকে, এইখানে কি হয় যে স্মল amount of phytoplankton, this sustain large amount of zooplankton. So নিচেরটা হচ্ছে আমাদের phytoplankton and এইটা হচ্ছে আমাদের zooplankton. এখানে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর ভিত্তি করে কিন্তু জুপ্ল্যাঙ্কটনটা বেঁচে থাকে, কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনের এখানে বায়োমাস কম আর জুপ্ল্যাঙ্কটনের বায়োমাস এখানে বেশি, তাই এখানে একটা ইনভার্টেড পিরামিড তৈরি হয়। তো দিস ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস ইন ওশান, দিস ইজ পিরামিড অফ বায়োমাস ইন ওশান, এইটা আমাদের ইনভার্টেড পিরামিড হয়। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। আর এই যে আমাদের ইকোলজিক্যাল পিরামিড, এটা কিন্তু আমাদের বিভিন্ন টপিক লেভেলের মধ্যে এটা আমাদের একটা কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ দেয়। ওকে, এরপর বলা হচ্ছে আমাদের শক্তি স্থানান্তরের 10% নিয়মটি আমাদের কি বলে। দ্য 10% রুল অফ এনার্জি ট্রান্সফার স্টেটস দ্যাট only 10% of the organism, no, only 10% of the energy from one tropic level is transferred to the next tropic level, yes. এরপরে all organism use 10, no, ecosystem are 10% efficient, no. তো আমাদের আনসার হয়ে যাবে কিন্তু অপশন বি। এইখানে আমরা জানি যে একটা টপিক লেভেল থেকে যখন দ্বিতীয় টপিক লেভেলে এনার্জি ট্রান্সফার হয়, তখন কিন্তু এনার্জির একটা মেজর অংশ সেটা কিন্তু অ্যাজ এ হিট কিন্তু লিবারেট হয়ে যায়, সেটা লস হয়ে যায়। বাকি মাত্র 10% কিন্তু একটা টপিক লেভেল থেকে বাকি টপিক লেভেলে কিন্তু সেটা স্থানান্তর হয় বা ট্রান্সফার হয়। এরপর বলা হচ্ছে একটি বাস্তুতন্ত্রের একাধিক খাদ্য শৃঙ্খলে আন্তঃসংযুক্ত জালকে কি বলা হয়। দ্য ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ মাল্টিপল ফুড চেইনস ইন অ্যান ইকোসিস্টেম ইজ নোন অ্যাজ ফুড ওয়েব। ওকে, এটাকে ফুড ওয়েব বা খাদ্য জাল বলা হয়। এরপর বলা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রজাতির গঠনে ধীরে ধীরে এবং অনুমানযোগ্য পরিবর্তনকে কি বলা হয়। ওকে, দ্য প্রসেস অফ গ্র্যাজুয়াল অ্যান্ড প্রেডিক্টেবল চেঞ্জ ইন দ্য স্পিসিস কম্পোজিশন of a given area that is known as ecological succession. এটাকে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলা হয়, ইকোলজিক্যাল সাকসেশন। ওকে, এরপর বলা হচ্ছে যে একটি অনুর্বর পরিবেশে যেমন নগ্ন শিলায় উপনিবেশ স্থাপনকারী প্রথম প্রজাতিকে কি বলা হয়। দ্য ফার্স্ট স্পিসিস টু কলোনাইজ আ ব্যারেন এনভায়রনমেন্ট সাচ অ্যাজ বেয়ার রক আর কল্ড অ্যাজ পায়োনিয়ার স্পিসিস। এটাকে বলা হয় পায়োনিয়ার স্পিসিস। ওকে, পায়োনিয়ার স্পিসিসের ক্ষেত্রে যেমন এদের এক্সাম্পল যদি আমি বলি, এক্সাম্পল যেমন আমাদের লাইকেন অথবা হতে পারে মসেস বা মস, লাইকেন মস, এরা কিন্তু বেয়ার সারফেসে গ্রো করতে পারে। দে ক্যান গ্রো অন বেয়ার সারফেস, মানে নগ্ন শিলায় বা নগ্ন সারফেসে, বেয়ার সারফেস যেখানে কোনো কিন্তু মাটি থাকে না, বেয়ার সারফেস। আর এরা কিন্তু
সয়েল ফর্মেশন প্রসেসটাকে স্টার্ট করে অ্যান্ড দে বিগিন the process of soil formation. The process of soil formation. এরপর বলা হচ্ছে আমাদের যে হারে উৎপাদকরা জীবভর তৈরি করে তাকে কি বলা হয়? The rate at which producers create biomass is known as. এটাকে আমরা বলে থাকি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। ওকে, দিস ইজ গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি এটাকে আমরা বলতে পারি যে রেট অফ ফটোসিনথেসিস। দিস ইজ রেট অফ ফটোসিনথেসিস। ওকে, আর আমাদের নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে মানে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি থেকে আফটার রেসপাইরেশন যে কটা এনার্জি বেঁচে যায় সেটাকে আমরা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বলে থাকি। সো এনপিপি দ্যাট ইজ ইকুয়াল টু গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন। ওকে, আর এই রেসপিরেশনের ফলে কি হয়? এনার্জি লস হয়, এনার্জি লস। তো আমরা যদি জিপিপি থেকে এনার্জি লসটা বাদ দিয়ে দিই ডিউ টু রেসপিরেশন, দেন উই উইল গেট নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এরপর বলা হচ্ছে নিচের কোনটি প্রাইমারি খাদক? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইমারি কনজিউমার? প্রাইমারি কনজিউমার কাদের বলা হয়? যারা কিন্তু সরাসরি প্রডিউসারকে ফিড করে। ওকে, সো দে আর হার্বিভোরাস, এরা হার্বিভোরাস হয়ে থাকে। ওকে, রিজনটা কি? দে ফিড ডাইরেক্টলি অন প্রডিউসার্স, ফিড ডাইরেক্টলি অন প্রডিউসার্স। ওকে, হার্বিভোরাস না, হার্বিভোরাস না। ওকে, নট হার্বিভোরাস। তো আমাদের গ্রাস অফার আমাদের আনসার হবে। দিস ইজ দ্য প্রাইমারি কনজিউমার। এরপর বলা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া এবং ছত্রাক কী হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঞ্জাই প্লে আ ক্রুশিয়াল রোল ইন ইকোসিস্টেম অ্যাজ, তারা কি করে থাকে? তারা বিয়োজক হিসেবে কাজ করে। ওকে, ডিকম্পোজার্স, দে অ্যাক্ট অ্যাজ ডিকম্পোজার। ডিকম্পোজার মানে এরা ডেড অর্গানিক ম্যাটারকে কি করে? ডিকম্পোজ করে অথবা ব্রেকডাউন করে, আর সেখান থেকে কিন্তু নিউট্রিয়েন্টটাকে রিলিজ করে, and that nutrient become once again available for the producers. ওকে, তো আমরা এখানে লিখতে পারবো যে ডিকম্পোজ অথবা ব্রেকডাউন ডেড অর্গানিক ম্যাটার and release nutrients এরপর বলা হচ্ছে আমাদের an ecosystem that develops in flowing water such as river or stream is called as। নদী বা স্রোতের মতো প্রবাহমান জলের বাস্তুতন্ত্র, নদী বা স্রোতে প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? এটাকে স্রোতজ বাস্তুতন্ত্র বা লোটিক ইকোসিস্টেম বলা হয়। ওকে, দিস ইজ লোটিক ইকোসিস্টেম। ওকে, আর লেন্টিক ইকোসিস্টেম মানে দিস ইজ স্টিল ওয়াটার, যেমন আমাদের লেকস, পন্ডস এটসেট্রা। এরপর বলা হচ্ছে বাস্তুতন্ত্রের সজীব এবং অজীব উপাদানগুলির মধ্যে যে প্রক্রিয়া পুষ্টি উপাদান পুনঃচক্রিত হয় তাকে কি বলা হয়? দ্য প্রসেস বাই উইচ দ্য নিউট্রিয়েন্টস আর রিসাইকেলড থ্রু দ্য বায়োটিক অ্যান্ড এবায়োটিক কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম, এটাকে বলা হয় বায়োজিওকেমিক্যাল সাইকেল। দিস ইজ বায়োজিওকেমিক্যাল সাইকেল। ওকে, জৈব ভূ রাসায়নিক চক্র। এরপর বলা হচ্ছে একটি স্থিতিশীল, পরিণত এবং স্বয়ং সম্পূর্ণ সম্প্রদায় যা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায় তাকে কি বলা হয়? আ স্টেবল, ম্যাচিওর অ্যান্ড সেলফ সাস্টেনিং কমিউনিটি দ্যাট ইজ ফাইনাল স্টেজ অফ দ্য ইকোলজিক্যাল সাকসেশন দ্যাট ইজ নোন অ্যাজ ক্লাইম্যাক্স কমিউনিটি। এটাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হয়। ওকে, দিস ইজ ক্লাইম্যাক্স কমিউনিটি। এদের মধ্যে হাই বায়োডাইভার্সিটি দেখা যায়, হাই বায়োডাইভার্সিটি, এরা
এনভায়রনমেন্টের সাথে ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম উইথ এনভায়রনমেন্ট। আর কি হয় যে এরা খুব কম চেঞ্জ হয়, দে চেঞ্জ ভেরি লিটল ওভার টাইম, এরপর বলা হচ্ছে এই পিরামিডগুলির মধ্যে কোনটি উল্টানো হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি একটু আগে এটা কিন্তু এক্সাম্পলও বলেছিলাম। ওকে, এই পিরামিডগুলির মধ্যে কোনটি উল্টানো হতে পারে? উইচ অফ দিস পিরামিডস ক্যান বি ইনভার্টেড? দ্যাট ইজ পিরামিড অফ এনার্জি, নো, দিস ইজ আপরাইট। পিরামিড অফ বায়োমাস ইন ফরেস্ট, আপরাইট। পিরামিড অফ numbers in grassland, this is also upright. Pyramid of biomass in an aquatic ecosystem, আমি এটা ওশনের কথা বলেছিলাম, that is also an aquatic ecosystem, তো এটা আমাদের হয়ে যাবে ডি অপশন। বেসে থাকবে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, আর এর উপরে আমাদের কে থাকবে? জু প্ল্যাঙ্কটন। ওকে, সো দিস ইজ আওয়ার ইনভার্টেড পিরামিড। এরপর বলা হচ্ছে আমাদের ঝরা পাতা, প্রাণীর দেহাবশেষের মতো মৃত জৈব পদার্থ কী নামে পরিচিত? ডেড অর্গানিক ম্যাটার সাচ অ্যাজ ফলেন লিভস অ্যান্ড অ্যানিমাল রিমেইনস ইজ নোন অ্যাজ, এটাকে ডেট্রাইটাস বলা হয় বা ক্ষয়জাত পদার্থ। ওকে, দিস ইজ ডেট্রাইটাস। আর এটাকে যারা ব্রেকডাউন করে তাদেরকে কি বলা হয়? ব্রেকডাউন বাই ডেট্রিভোর্স। ওকে, অথবা এদেরকে বলা হয় ডিকম্পোজার্স। ওকে, এরা কোন ফুড চেনটাকে তৈরি করে? এরা তৈরি করে ডেট্রাইটাস ফুড চেন। ওকে, এরপর আমাদের বলা হচ্ছে যে কোন বাস্তুতন্ত্র সর্বোচ্চ নেট প্রাথমিক উৎপাদনশীলতার জন্য পরিচিত? উইচ ইকোসিস্টেম ইজ নোন ফর হাইয়েস্ট নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি? নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি আমরা একটু আগে দেখলাম, দিস ক্যান বি রিপ্রেজেন্টেড বাই রেট অফ ফটোসিনথেসিস, মানে যেখানে রেট অফ ফটোসিনথেসিস সব থেকে বেশি হবে সেখানে হাইয়েস্ট নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি আমরা দেখতে পাবো। ডেজার্টে হয় না, ট্রপিক্যাল রেন ফরেস্টে আমাদের ফটোসিনথেসিস অনেক বেশি হয়, টেম্পারেট গ্রাসল্যান্ডে এর তুলনামূলক কম হয়, আর্কটিক তুন্দ্রা এখানে খুবই কম হয়। ওকে, তো আমরা যদি ট্রপিক্যাল রেন ফরেস্টের কথা বলি তাহলে এখানে আমরা দেখতে পাবো টেম্পারেচার আমাদের অনেক বেশি থাকে, এখানে হাই রেনফল হয়। ওকে, রেনফল এখানে অনেক বেশি হয়, আর এখানে সানলাইট থ্রু আউট দ্য ইয়ার থাকে, সানলাইট অনেক বেশি থাকে ইয়ার লং। ওকে, যেহেতু টেম্পারেট যেটা আমাদের ট্রপিক্যাল রেন ফরেস্ট, ট্রপিক্যাল এরিয়া, সেখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জ খুব একটা বেশি হয় না, ইয়ার লং কিন্তু সেখানে গরম খুব বেশি থাকে, সানলাইট কিন্তু ইয়ার লং থাকে, পুরো বছর ধরে থাকে, তাই সেখানে কিন্তু আমাদের ফটোসিনথেটিক রেট এই প্রত্যেকটাই কিন্তু আমাদের ফটোসিনথেসিস কিন্তু বাড়িয়ে দেবে, আর ফটোসিনথেসিস বেড়ে গেলে কি হবে? আমাদের নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এটা আমাদের বেড়ে যাবে। ওকে, এরপর বলা হচ্ছে আমাদের স্তর বিন্যাস বা উল্লম্ব স্তর বিন্যাস কোন বাস্তুতন্ত্রের সব থেকে বেশি প্রকট? স্ট্র্যাটিফিকেশন অর ভার্টিক্যাল লেয়ারিং ইজ মোস্ট প্রমিনেন্ট ইন উইচ ইকোসিস্টেম? এটা কিন্তু আমাদের ফরেস্টের ক্ষেত্রে দেখা যায়। ওকে, ফরেস্টে আমরা কিন্তু স্ট্র্যাটিফিকেশনটা একদম ক্লিয়ারলি দেখতে পাই। এখানে আমরা যদি স্ট্র্যাটিফিকেশনটা দেখি, আমরা সব থেকে নিচে দেখতে পাবো যে লেয়ারটা, সেটা হচ্ছে ফরেস্ট ফ্লোর, এরপরে আমাদের আন্ডার স্টোরি লেয়ার রয়েছে, এরপরে আমাদের ক্যানোপি লেয়ার রয়েছে। ওকে, এর উপরে রয়েছে আমাদের ইমার্জেন্ট ট্রিজ, যেটা সব থেকে লম্বা ট্রি। ওকে, তো এখানে আমরা ক্লিয়ারলি কিন্তু লেয়ার বাই লেয়ার আমরা ডিভিশন দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমাদের বলা হয় স্ট্র্যাটিফিকেশন। ওকে, আর এটা কোথায় দেখা যায়? এটা কিন্তু আমাদের ফরেস্টের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, এরপর আমাদের বলা হচ্ছে যে কোন অবস্থায় পচন প্রক্রিয়া সব থেকে ধীর গতিতে হয়? দ্য প্রসেস অফ ডিকম্পোজিশন ইজ স্লোয়েস্ট ইন উইচ কন্ডিশন? ডিকম্পোজিশনের জন্য আমাদের যে সুইটেবল এনভায়রনমেন্ট সেগুলো কি? আমাদের
টেম্পারেচার আমাদের বেশি থাকতে হবে, হিউমিডিটি আমাদের বেশি থাকতে হবে, হিউমিডিটি এইটা আমাদের বেশি থাকতে হবে, আমাদের অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বেশি থাকতে হবে, অক্সিজেন O2 আমাদের বেশি থাকতে হবে। ওকে, এবার স্লো করতে গেলে এগুলো আমরা উল্টো করে নেবো, টেম্পারেচার কম হতে হবে, হিউমিডিটি কম হতে হবে, অক্সিজেন অ্যাভেলেবিলিটি কম হতে হবে। তো আমাদের অপশন, আমরা বি অপশন দেখতে পাচ্ছি যে কোল্ড অ্যান্ড অ্যানারোবিক কন্ডিশন, মানে শীতল এবং অপাত পরিবেশ। এরপর বলা হচ্ছে নিচের কোনটি মানুষের তৈরি কৃত্রিম বাস্তুতন্ত্রের একটি উদাহরণ? Which of the following is an example of a man-made artificial ecosystem, that is river, forest, aquarium, coral reef? অ্যাকুয়ারিয়াম হচ্ছে আমাদের ম্যান-মেড। এরপর আমাদের বলা হচ্ছে কোন জৈব ভূ রাসায়নিক চক্রের কোনো উল্লেখযোগ্য বায়ুমণ্ডলীয় উপাদান নেই, মানে নো গ্যাস, কোনো গ্যাসিয়াস এলিমেন্ট এখানে থাকে না, নো গ্যাসিয়াস এলিমেন্ট, গ্যাসিয়াস এলিমেন্ট কিন্তু এখানে থাকে না। উইচ বায়োজিওলজিক্যাল geochemical cycle does not have any significant atmospheric component? গ্যাসিয়াস কম্পোনেন্ট এখানে থাকে না, সেটা হচ্ছে আমাদের ফসফরাস সাইকেল। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ফসফরাস যে রিজার্ভয়ার সেটা হচ্ছে কিন্তু আমাদের সয়েল অথবা রক, পাথর অথবা মাটির মধ্যে ফসফরাসটা রিজার্ভ থাকে, এটা সাইক্লিং হয় থ্রু দ্য টেরিস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, টেরিস্ট্রিয়াল অথবা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মাধ্যমে এটা কিন্তু সাইক্লিং হয়, আর এখানে কিন্তু কোনো গ্যাসিয়াস ফেজ ইনভলভ থাকে না। তো আমাদের ফসফরাস সাইকেল কিন্তু আমাদের এখানে আনসার হবে। এরপর আমাদের বলা হচ্ছে বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদকে আরও কি বলা হয়, আরও কি বলা হয়? ওকে, দ্য গ্রিন প্লান্টস অফ অ্যান ইকোসিস্টেম আর অলসো কল্ড অ্যাজ, এদেরকে কিন্তু আমাদের ট্রান্সডিউসারও বলা হয়। ওকে, রূপান্তরকারী, ট্রান্সডিউসার্স। এর কারণটা কি? দে কনভার্ট লাইট এনার্জি টু কেমিক্যাল এনার্জি। এরা ফটোসিনথেসিসের মাধ্যমে লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে পরিণত করতে পারে, তাই এদেরকে ট্রান্সডিউসারও বলা হয়। এরপর বলা হচ্ছে আমাদের জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান জমার ফলে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধিকে কি বলা হয়? দ্য গ্র্যাজুয়াল এনরিচমেন্ট অফ ওয়াটার বডি বাই নিউট্রিয়েন্টস লিডিং টু এক্সেসিভ প্লান্ট গ্রোথ, এটাকে আমাদের বলা হয় কিন্তু জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। ওকে, এর ফলে কি হয় যে আমাদের যে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি, এর ফলে আমাদের এখানে অ্যালগাল ব্লুম দেখা যায়। ওকে, অ্যালগাল ব্লুম, এর ফলে আমাদের অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়, আর এখানে যে অ্যাকোয়াটিক অ্যানিমালস থাকে তাদের কিন্তু ডেথ হয়ে যায়। অ্যাকোয়াটিক অ্যানিমালস, ডেথ অফ অ্যাকোয়াটিক অ্যানিমালস। এরপর আমাদের বলা হচ্ছে যে একটি সাধারণ চারণ খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কোনটি? হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ এ টিপিক্যাল গ্রেজিং ফুড চেইন? গ্রেজিং ফুড চেনের সব থেকে বেসে থাকবে আমাদের ঘাস, যেটা আমাদের প্রডিউসার, তারপরে আমাদের থাকবে হার্বিভোর, এখানে সিংহ থাকছে, এটা হবে না, এটা হবে না। এর ফলে আমাদের হার্বিভোর হচ্ছে ফোরিং, ইয়েস, এটা ডিকম্পোজার হয়ে গেল আমাদের, সরি, ডেট্রিভোর্স। তো আমাদের এই অপশনটাও হবে না। প্রাণী প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, নো, ফাইটোপ্ল্যাঙ্কটনের পরে জু প্ল্যাঙ্কটন আসে, আর এটা আমাদের গ্রেজিং ফুড চেনও না, তাই এটা আমাদের হবেই না। তো প্রথমে ঘাস, তারপরে ফোরিং, তারপরে ব্যাং, ইয়েস, তারপরে সাপ, ইয়েস। তো আমাদের এই বি অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। ওকে, কারণ এখানে আমাদের টিপিক্যাল গ্রেজিং ফুড চেনের কথা বলা হচ্ছে। ওকে, তো আজকের আমাদের ডিসকাশন এই অবধি। এটা আজকের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যারা পরে লেকচার জয়েন করেছো তাদের জন্য। 15 তারিখে আমাদের 15 সেপ্টেম্বর থেকে একটা স্পেশাল সায়েন্স ব্যাচ আমাদের লঞ্চ হতে যাচ্ছে, যেটা আমাদের এএলপি, গ্রুপ ডি, আরআরবি টেকনিশিয়ান অথবা বাকি যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম রয়েছে সেগুলোকে টার্গেট করে। এখানে আমাদের প্রতিদিন ইউটিউব লেকচার দেওয়া হবে, প্রতিটি ক্লাস শেষে পিডিএফ প্রোভাইড করা হবে, বেসিক টু অ্যাডভান্স এখানে কনসেপ্ট করানো হবে, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স এখানে করানো হবে, উইকলি ডাউট সলভিং ক্লাস এখানে দেওয়া হবে, আর মক টেস্ট এর সাথে থাকছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই প্রত্যেকটা কিন্তু আমাদের ফ্রিতে অ্যাভেলেবেল করানো হবে অন ইউটিউব। ওকে,
কমপ্লিটলি এটা কিন্তু ইউটিউব ব্যাচ থাকবে, ফ্রি অফ কস্ট। তো যারা এই সমস্ত এক্সামকে টার্গেট করতে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু এই সিরিজটাকে ফলো করবে, এই ব্যাচটা ফলো করবে। তোমরা বেনিফিট কিন্তু ব্যাচ ফলো করলেই বুঝতে পারবে। ওকে, আমাদের আজকের সেশনটা এখানে শেষ হচ্ছে। লেকচার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা এখনও জয়েন করোনি তোমরা এই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টু দিস সেশন। দেখা হচ্ছে আবার পরবর্তী ডিসকাশন সেশনে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।